Dear students, welcome to the sessional class 5A. In this sessional class, you know that is a 5A and 5B is a 2 semester sessional class. In 5A is the first sessional and 5B is the second sessional class. In 5A already you have seen the detailed part drawings and also the detailed parts of the whole pump. After that, the remaining operation is the machining part. In that case, what we will do in this semester, we will continue the most critical 2-3 parts, and the remaining parts and all other parts we will do the second semester, and also the assembly of the pumps in your sessional classes. Starting from the machining operation, we will consider this is the pulley. Pulley is the one complicated operational earth, and you know this machine, we know it is a lathe machine, and we have hold the job in this face plate, and this is the raw material, that means the cast product of the job, and after finishing you will get this type of job. This type of job you will finish it, where you have machined this OD in this lathe and this hole as well as the thickness of this job. And this particular groove also we have machined. In this machining process, what we have do, we will use several type of tools, including all the drills, reamers, and all the group tools. And in detail, this machining operation will be shown to you. Now you just concentrate on this machining part, please. Start. See, these are the total drawing of your pulley. You see, number 2, serial number 2 is the pulley and is made by CI. And all the dimensions here, the thickness, bore, and all the this groove also is showing in this drawing. You just see in details drawing. And you need, whenever the machining operation will be started, you have to go through this drawing. As per drawing, you have to do the dimensions. Okay, thank you. তো আমাদের যে এখানে পাম্প তৈরি হয়, এই পাম্প তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের সিলিন্ডার ব্লক সবচেয়ে ইম্পর্টেন্ট জব, এবং সেটা সবচেয়ে আমাদের এই যতগুলি পাম্পের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জব হচ্ছে সিলিন্ডার ব্লক। সেকেন্ড হচ্ছে আমাদের পাম্প বডি, থার্ড হচ্ছে আমাদের পুলি। আদার্স অন্য কম্পোনেন্ট আছে, সেগুলি তো করতেই হবে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জব, পুলি, আমাদের পাম্প বডি, সিলিন্ডার ব্লক। তো এবার হচ্ছে এই যে সিলিন্ডার ব্লক, এটা হচ্ছে কাস্টিং আয়রন দিয়ে তৈরি আছে, মানে কাস্টিং আয়রনের থেকে এই সিলিন্ডার ব্লকটা হয়। তো প্রথম কি হচ্ছে যে এইটা আমরা যদি করতে যাই, পুলিটা সঠিকভাবে যদি পুলিটা করতে যাই, তাহলে আমাদের কমপক্ষে 3 ঘন্টা লাগবে। তো 3 ঘন্টা এখানে আমাদের দেখাবার সুযোগও নেই বা সময়ও নেই, এই 3 ঘন্টা দেখাবার। যার ফলে মোটামুটি আমরা যেটুকু সময়ের ভিতরে পারি, আমাদের যে টাইম বাঁধা আছে সেই টাইমের ভিতরে আমরা এটা কমপ্লিট করব। তো প্রথম হচ্ছে আমরা এরকম ধরনের পুলি আমরা একটা নিয়ে আসলাম, এটা তো কমপ্লিট করা আছে। এই পুলিটা প্রথম আমরা হচ্ছে আমাদের যে ফিক্স চাক আছে, এই ফিক্স চাকের সাথে আমরা এটা সেটিং করব। এটা সেটিংটা আগেই করে রেখেছি, কারণ এই সেটিংটা করতে অনেকটা টাইম লাগে। তো এই সেটিংটা আমরা কিভাবে করছি সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথম সেটিং আমরা করছি সেটা হচ্ছে আমাদের মার্কিং ব্লক আছে, এটা হচ্ছে মার্কিং ব্লক। এই মার্কিং ব্লকটা আমরা এখানে সেট করছি। এখানে মার্কিং ব্লকটা সেট করে আমরা কি করছি, মার্কিং ব্লকটা সেট করে আমরা এটা ট্রু করছি, কারণ ট্রু না করলে এটা হবে না। ট্রু যদি এটা না করা হয়, ট্রু যদি না করি, তাহলে হচ্ছে আমাদের পুলিটা যখন কমপ্লিট হবে তখন পুলিটা নড়বে, কমপ্লিট হবে না। তা ট্রু করতে গেলে কি হচ্ছে, আমাকে এখানে 3টে নাট লাগাতে হচ্ছে, 1, 2, 3টে। এই 3টে নাটের উপরে এই পুলিটাকে আমি ফিক্সড করে দিচ্ছি, এই পুলিটাকে ফিক্সড করে দিচ্ছি 3টে নাটের উপরে। তাই যখন আমি প্রথম লাগাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমার পুলিটা নিচে নেমে যাচ্ছে বা উপরে উঠে যাচ্ছে, আর এই মার্কিং ব্লকটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে ট্রু করে দিচ্ছি সব জায়গায় সেম লাগছে কি না। যদি সব জায়গায় সেম লেগে যায়, তাহলে আমি মনে করব যে আমার ট্রুটা সঠিকভাবে হয়েছে। আর কোথাও যদি দেখা যায় এরকম গ্যাপ আছে, আবার কোথাও আমার লেগে যাচ্ছে, যেখানে লেগে যাচ্ছে সেখানে আমি এই হ্যামারটা আছে, এই হ্যামারটা দিয়ে আমি মারলাম। হ্যামারটা দিয়ে মারলে এই যে আমার যে পুলিটা আছে, পুলিটা নিচে নেমে গেল। হ্যামার দিয়ে মারলাম, হ্যামার দিয়ে মারার পর পুলিটা নিচে নেমে গেল।
নেমে যাওয়ার ফলে কী হচ্ছে, আমার ট্রুটা করতে সুবিধা হচ্ছে এবং ট্রুটা আমি সেইভাবে করছি যে আমার ট্রু। তাই এই ট্রুটা করার পরে তারপর সেকেন্ড হচ্ছে আমি এখানটাও দেখে নিচ্ছি কখন থাকে যে আমাদের কাস্টিংয়ে কখনো গণ্ডগোল হতে পারে। কাস্টিংয়ে যদি গণ্ডগোল হয় তখন আমার নিচের যে সাইডটা আছে, যেখানে আমার নিচে যে সাইডটা আছে এই সাইডটায় অনেক সময় দেখা যাবে যে আমার কাস্টিংয়ে গণ্ডগোল থাকার ফলে আমার সঠিকভাবে এটা ট্রু সঠিকভাবে হলো, কিন্তু এই নিচটা আমার ট্রুটা সঠিকভাবে হলো না, যার ফলে এটাও আমি দেখে নেব যে এটাও আমার ঠিক আছে কি না। এইটা আমাকে ঠিক রাখতেই হবে, যে কোনোভাবে আমার এই সেন্টারটা আমাকে ঠিকভাবে রাখতেই হবে। সেন্টার যদি ঠিক না রাখতে পারি তাহলে দেখা যাবে কোথাও আমার এখান থেকে বেশি মেটেরিয়াল কেটে যাচ্ছে, কোথাও আমার কম মেটেরিয়াল কাটছে, যার ফলে পুলিটা যে সঠিকভাবে হবে কাটা সেটা হবে না, যার ফলে কোথাও কম কাটবে কোথাও বেশি কাটবে, যার ফলে এই ট্রুটা আমাকে সবচেয়ে আগে ভালো করে নিতে হবে। এই ট্রুটা করার জন্যই আমাকে অনেকটা সময় ব্যয় করতে হয়, যার ফলে ট্রুটা আমি করে নিলাম। এবার ট্রুটা করা নেওয়ার পরে এবার আমার ফাংশন হচ্ছে যে আমি এইটাকে কাটবো, টার্নিং করব। এই যে উপরে জায়গাটা আছে এই জায়গাটা আমার প্রথম হচ্ছে চিজেলিং দিয়ে এবং আমার গ্রাইন্ডার দিয়ে এই জায়গাগুলি আছে এই জায়গাগুলিকে আমি গ্রাইন্ডিং করলাম, চিজেলিং দিয়ে এটা হ্যামার করে এটাকে আমি ফাটিয়ে নিলাম যেখানে যেখানে বেশি আছে। তারপরে আমি এটা করার পরে এবার আমার হচ্ছে এই জায়গাটাকে যেই জায়গাটা আছে আমি কাটবো সেটা হচ্ছে এর একটা মাপ আছে, এই রেডিয়াসে টোটাল রেডিয়াসের আউটসাইডের ডায়ামিটারের একটা মাপ আছে। এই আউটসাইডের ডায়ামিটারটা হচ্ছে 14 ইঞ্চি। আমার কাছে একটা স্কেল আছে 24 ইঞ্চির একটা স্কেল আছে, 24 ইঞ্চির স্কেল নিয়ে একটা ক্যালিপার আছে। এই ক্যালিপার দিয়ে আমি 24 ইঞ্চি 14 ইঞ্চি আমার এই ডায়ামিটারটা আউটসাইডের ডায়ামিটারটা হচ্ছে এটা নেবেন আউটসাইডের ডায়ামিটারটা আছে 14 ইঞ্চি। এই যে ক্যালিপার আছে এই ক্যালিপার দিয়ে আমি 14 ইঞ্চি মাপলাম। এই এখন এই 14 ইঞ্চি যে আমি মেপে নিলাম দেখা যাবে যে 14 ইঞ্চির চেয়ে আমার এটা বেশি আছে, 14.5 আছে, 14.5 আছে। তাহলে আমার হচ্ছে হাফ ইঞ্চি এখান থেকে কাটতে হয়। যদি হাফ ইঞ্চি কাটতে হয় তাহলে আমি কী করবো, এখানে যে হার্ড মেটেরিয়াল আছে এই মেটেরিয়ালটা হচ্ছে সবচেয়ে হার্ড মেটেরিয়াল। আমার যে টুল আছে সেই যে নর্মাল যে টুলটা আমরা ব্যবহার করি সেই নর্মাল টুল দিয়ে কাটা যাবে না, যার ফলে এটা কী দিয়ে কাটতে হবে, এটা হচ্ছে কার্বাইড টুল আমার ব্যবহার করতে হবে। কার্বাইড টুল যদি আমি না ব্যবহার করি তাহলে আমাদের নর্মাল যে টুল আমরা ব্যবহার করি সেই টুল আমার ব্লাইন্ড হয়ে যাবে, মানে ঘষে সেটা ক্ষয় হয়ে যাবে, যার ফলে আমাকে কার্বাইড টুলটা এখানে ব্যবহার করতেই হচ্ছে। এই উপরের যে মেটেরিয়ালটা আছে হার্ড মেটেরিয়ালটা সেই হার্ড মেটেরিয়ালটা কেটে ফেলার জন্য আমার উপরের এই জায়গাটা কাটার জন্য আমাকে কার্বাইড টুল ব্যবহার করতে হচ্ছে। এবার কার্বাইড টুল ব্যবহার করার ফলে আমার এটা কাটতে কত সুবিধা হচ্ছে আপনারা দেখেন। প্রথম অপারেশন হচ্ছে আমি টার্নিং অপারেশন আমি মেপে দেখলাম এখানে হচ্ছে আমার হাফ ইঞ্চি আমার যা জবে লাগবে 14 ইঞ্চির চেয়ে হাফ ইঞ্চি আমার বেশি আছে, হাফ ইঞ্চি বেশি আছে, তার মানে হচ্ছে হাফ ইঞ্চি আমি কাটতে পারবো, এখানে হাফ ইঞ্চি কাটতে পারবো, হাফ ইঞ্চিটা আমাকে কেটে নিতে হবে। তো হাফ ইঞ্চি কাটছি, এই ক্যারেজটাকে আমি লক করে দিচ্ছি, এখানটায় ক্যারেজটা লক করে দিচ্ছি, কারণ ক্যারেজটা যদি আরও ওদিকে যায় তাহলে এই জবটার সাথে আমার লেগে যেতে পারে, যার ফলে এই ক্যারেজটাকে আমি ফিক্স করে রাখলাম। ক্যারেজটাকে আমি ফিক্স করে রাখলাম, ফিক্স করে এবার আমি কাজ স্টার্ট করব। ক্যারেজটাকে আমি ফিক্স করে রাখলাম। আচ্ছা, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেটা হচ্ছে আমাদের এটা 14.5 ডায়ামিটারটা আছে, এটাকে আমাকে করতে হবে 14 হলে হাফ ইঞ্চি আমাকে এখানে কাটতে হবে। এবার আমি হাফ ইঞ্চি কাটছি।
এটা 1/2 ইঞ্চি আমি কেটে নিচ্ছি। এটা এত বেশি হার্ড মেটেরিয়াল আছে যে এই হার্ড মেটেরিয়ালটা আমাকে কাটার জন্য খুব সাবধানে কাটতে হবে। যদি আমি বেশি ডেপ দেই তাহলে আমার টুলটা নষ্ট হয়ে যাবে, টুলটাকে দিয়ে আর কোনো ব্যবহার করা যাবে না। আর যদি আমি কম ডেপ দেই তাহলেও আমার টুলটা নষ্ট হবে। তারপরে মিনিমাম একটা আইডিয়া করে তারপরে আমাকে এই ডেপটা দিতে হবে। এই ডেপটা দেওয়ার পরে আমি যে কাটিংটা সেই কাটিংটা আমি কমপ্লিট করলাম। তবে সাবধানে করতে হবে, কারণ এই সাথে যদি আমার ক্যারেজটা কোনো মতো ওখানে লেগে যায়, কোনো কারণে যদি এই ক্যারেজটা এর সাথে লেগে যায় তাহলে আমার জব যেটা আছে সেটা ভেঙে ছাত্রদের একটা অ্যাক্সিডেন্ট ঘটতে হয়। যার ফলে এইটা যখন তোমরা করবে এই জবটা খুব সাবধানে করবে। সাবধানে না করলে পরে অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে আমার এই যে টুলটা, সেই টুলটা কী হচ্ছে এই সাইডে লেগে যাচ্ছে, অনেক সময় লেগে গিয়ে ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে অনেক ছাত্রের অ্যাক্সিডেন্টও আমাদের এখানে হয়েছে। যার ফলে এই জবটা করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতেই হবে। আর যদি অবলম্বন না করা হয় তাহলে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট এখানে ঘটে যেতে পারে। আর এখানে আমি নর্মাল যে টুল আছে সেই টুল আমরা ব্যবহার করতে পারবো না, এখানে আমার অন্য ধরনের টুল ব্যবহার করতে হবে, কার্বাইড টুল। সেই কার্বাইড টুল যদি আমি না ব্যবহার করি তাহলে আমার হবে না। তাহলে সাপোজ আমি এটা 14 ইঞ্চি 1/2 ইঞ্চি আমি কেটে দিলাম, 1/2 ইঞ্চি কেটে দিয়ে এবার আমার যেটা আছে সেটা হচ্ছে এই ফেসটা। এই ফেসটাকে আমার কাটতে হবে, এই ফেসটাকে কাটতে হবে। এই ফেস ডায়ামিটার কত আছে? 7/8। 7/8 আমি যদি মেপে দেখি তাহলে 7/8-এর চেয়ে আমার এখানে বেশি আছে। এই 7/8-এর চেয়ে যখন বেশি আছে তখন আমাকে কি করতে হবে? এই 7/8-এর চেয়ে আমাকে এই যে জায়গাটা আছে এটাকে আমার কাটতে হবে। 7/8-এর জায়গায় ওটাকে আমার বেশি আছে মেটেরিয়ালটা, বেশি মেটেরিয়ালটা আমাকে কমাতে হবে। কমিয়ে নিয়ে তারপর আমার যে কাজটা আছে সেই কাজটা করতে হবে। সেক্ষেত্রে আমাকে টুলও অনেকবার চেঞ্জ করতে হতে পারে, টুলটা আমাকে চেঞ্জ করতে হতে পারে। যার ফলে আমার টুলটা মাঝে মাঝে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিয়ে এবার যে আমার ফেস কাটিং টুলটা আছে, এতক্ষণ ধরো টার্নিং টুল দিয়ে আমি টার্নিং করলাম, এবার আমার ফেস কাটিং টুল দিয়ে করতে হবে। এটা হচ্ছে রাইট হ্যান্ড ফেস কাটিং টুল, আর একটা হচ্ছে লেফট হ্যান্ড ফেস কাটিং টুল। লেফট হ্যান্ড ফেস কাটিং টুল আমি এদিকটা যখন কাটবো, এদিকটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড কাটিং টুল, আর এখানটায় যখন কাটবো তখন হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড কাটিং টুল। রাইট হ্যান্ড সাইড কাটিং টুল অ্যান্ড লেফট হ্যান্ড রাইট কাটিং টুল, এই দুটো টুল আমি ব্যবহার করে আমার জবটাকে আমি কমপ্লিট করছি। এবার আমি যেটা লাগালাম সেটা হচ্ছে রাইট হ্যান্ড টুল লাগালাম, রাইট হ্যান্ড কার্বাইড টুল, মানে কার্বাইড টুল রাইট হ্যান্ড আমি সেটা এবার লাগিয়ে নিলাম। তো এবার কার্বাইড টুল ছাড়া আমি এটা কাটতে পারবো না, কিন্তু প্রথম অবস্থায় আমার কার্বাইড টুল লাগাতেই হবে। পরে আমরা যে টুল ব্যবহার করি, নর্মাল যে টুল ব্যবহার করি সেই টুল নর্মাল আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এই সময় প্রথম অবস্থায় আমাকে এটা করতেই হবে। তো এবার আমি সাইডটা কাটছি, এই সাইডটা আছে এই সাইডটা আমি ফেসিং করছি। এই সাইড ফেসিং আমি করছি। রাইট
নিচে আছে, তিনি নিতে পারছেন লোড। যেহেতু আমার এইখানে বেল্টটা একটু ডিস্টার্ব আছে, যার ফলে আমার বেল্টটাকে একটু টাইট করতে হবে। বেল্টটা আমার যেহেতু লুজ আছে, লুজ থাকার ফলে বেল্টটাকে একটু টাইট করে নিতে হবে। টাইট না করলে, ঠিক আছে, বেল্টটাকে টাইট করে নিলাম। এই বেল্টটাকে টাইট না করলে আমার এই জবটা যে থেমে থেমে যাচ্ছিল, এই থেমে থেমে আর যাবে না। যার ফলে আমি প্রথমেই বলেছি যে আমাদের একটা পুলি তৈরি করতে গেলে মিনিমাম 3 ঘন্টা প্রয়োজন হয়। তো 3 ঘন্টার কাজ তো আমরা স্বল্প সময়ের জন্য দেখাতে পারি না, আমাদের যার ফলে কিছুটা বাদ দিয়েই আমাদের করতে হচ্ছে। যার ফলে প্রসেসটা আমি তোমাদের দেখালাম, এই প্রসেসে তোমাদের পুলিটা করতে হবে। এই প্রসেসে পুলিটা যদি না করো তাহলে হবে না। এই প্রসেসে টুলটা তোমাদের এবার এখানে সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে সাবধানতা অবলম্বন করবে এই যে টুলটা, যাতে এই যে আমি নাটটা লাগিয়েছি, যেটা আমরা জবটাকে ফিক্স করেছি, সেই নাটের সাথে কখনো যেন ওই টুলটা না লেগে যায়, এটা খুব সাবধানে রাখতে হবে। যদি এই নাটের সাথে আমাদের কোনো টুল লেগে যায়, নাট বা বোল্টের সাথে যদি আমাদের টুল লেগে যায়, তাহলে কিন্তু টুলটা ভেঙে যাবে এবং ছাত্রদের মারাত্মকভাবে ছাত্ররা জখম হবে। ছাত্ররা জখম হওয়ার সম্ভাবনা আছে। যার ফলে এইটা একটু দেখে নিতে হবে যে এই টুলটা খুব যাতে এর সাথে না লাগে, সেটা একটু এইভাবে কাটতে হবে। রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড, এদিকটাও কাটতে হবে, এদিকটাও কাটতে হবে। যেহেতু সময়টা কম, এটা কাটতে গেলে অনেক সময় লাগবে। যার ফলে এইভাবে আমরা প্রসেসটা দেখালাম, কীভাবে এইটা কাটতে হয় সেই প্রসেসটা দেখালাম। এবার যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের গ্রুপ। এইখানে একটা গ্রুপ মানে হচ্ছে এই যে ভি বেল্ট আছে, এই ভি বেল্টের ভিতরে, এই বেল্টটার ভিতরে আমার যে গ্রুপটা করব, ভি হবে হয়ে আমার এই ভি বেল্টটা সেই গ্রুপের ভিতরে ঢুকে যাবে। আমি যখন পাম্প তৈরি করব, পাম্প তৈরি করার পরে যখন আমি এটাকে স্টার্ট করব, তখন হচ্ছে এরকম ধরনের একটা ভি বেল্ট থাকবে। সেই ভি বেল্টের সাথে আমার যে অ্যাসেম্বলি করলাম পুলির সাথে এবং মোটরের সাথে এখানে যোগাযোগ থাকবে। মোটর ঘুরবে, সাথে এই পুলিটাও আমার ঘুরতে থাকবে। পুলিটা ঘুরবে, মোটরটাও ঘুরবে। পুলি আর মোটর ঘুরলে পরে তখন আমার পাম্পের যে জলটা, সেই পাম্পের জলটার কাজটা শুরু হবে। এবার আমি যেটা দেখাচ্ছি হচ্ছে গ্রুপ, কিভাবে গ্রুপ করতে হয়। কারণ ভি বেলটা লাগাবার জন্য একটা ভি গ্রুপ, সেই ভি গ্রুপটা এবার আমি কেটে দেখাচ্ছি যে কীভাবে ভিটা কাটতে হয়। আমি একটা ভি টুল লাগালাম। এবার এতক্ষণ আমি কার্বাইড টুল দিয়ে করেছি, এবার আমি কার্বাইড টুল করছি না। যেহেতু এই মালটা সফট হয়ে গেছে, উপরে যে স্যান্ড এবং আয়রন দিয়ে যে কাস্টিংটা করা হয়েছিল সেইটা নরম হয়ে গেছে, নরম বেরিয়ে গেছে। যার ফলে এবার আমি অন্য টুল যদি ব্যবহার করি তাহলেও আমার কোনো অসুবিধা হয় না। সেই টুলটা আমি এবার ব্যবহার করছি। দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, হ্যাঁ দেখাচ্ছি, দেখাচ্ছি। তাহলে ভি টুলটা আমি ব্যবহার করছি, এটা আমি কাটছি। কাটার পরে এই জায়গায় 1/8 এবং এ পাশে 1/8, দুদিকে আমার 1/8 ফাঁকা থাকবে, এদিকে 1/8 থাকবে, এদিকে 1/8 থাকবে। আর আমি একটা ভি করছি।
সবটাই দেখো, একবার টুলগুলি একবারে দেখো। আমি টুলগুলি পরপর দেখাচ্ছি, কোন কোন টুলগুলি আমি ব্যবহার করলাম সেগুলি আমি পরপরই দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমি ভি টুল দিয়ে ভিটা করার চেষ্টা করলাম। ভি টুল দিয়ে আমি ভিটা করার চেষ্টা করলাম, মানে এই যে ভি টুলটা আছে সেই ভি টুলটা আমি লাগালাম। এবার আমি যাব হচ্ছে ড্রিলিং অপারেশনে, যে আমাদের ড্রিল করতে হবে ড্রিলিং অপারেশনে। ভি কাটিং একটা ভি টুল আমি ইউজ করলাম। এই ভি টুলটা ইউজ করলাম হচ্ছে টার্নিং করার জন্য, যে টোটাল টার্নিং করলাম, এই যে উপর সেটটা টার্নিং করলাম, তার জন্য আমি ভি টুলটা ইউজ করলাম। তারপরে আমি ফেস কাটিং, যেই সাইডটা যে কাটলাম, এই সাইডটা কাটার জন্য আমি ইউজ করলাম হচ্ছে সাইড কাটিং টুল, রাইট হ্যান্ড সাইড কাটিং। দুটো সাইড আছে, একটা রাইট হ্যান্ড সাইড আছে, একটা লেফট হ্যান্ড সাইড আছে। তো আমি রাইট হ্যান্ড সাইড কাটিং টুল ব্যবহার করলাম রাইট দিক দিয়ে কাটার জন্য। আরেকটা কী ব্যবহার করলাম, এটা হচ্ছে একটা ভি টুল, যেটা দিয়ে আমি গ্রুপিং করলাম। গ্রুপ করার জন্য আমি একটা ভি টুল ব্যবহার করলাম, এটা হচ্ছে ভি টুল। এই ভি টুলটা দিয়ে আমি গ্রুপটা করলাম। তো ওই যে পার্ট আছে, ওই পার্টটা আমার এই কটা টুল ব্যবহার করলাম। এই কটা টুল আমি ওই আমার পুলিটা টার্নিং এবং ফেসিং এবং গ্রুপিং, এই তিনটের জন্য আমি এই কটা টুল ব্যবহার করলাম। এবার নেক্সট হচ্ছে যে আমার এই যে জায়গাটা আছে, এই যেখানে পুলি বসবে, যেখানে আমার শ্যাপটা বসবে, ম্যান্ডেলটা বসবে, ম্যান্ডেলটা এর ভিতরে থাকবে, সেখানে হচ্ছে আমার একটা ডিল করতে হবে। ডিল করতে হবে কত, প্রথম আমি একটা ডিল করে দেখাচ্ছি। এই যে এইটা আমার মার্কিং করে নিতে হবে। আগে আমি যখন কাজ করব তখন এটা একটা মার্কিং করে নিতে হবে। তবে মার্কিংটা তো করা হয়নি, এখানে নির্দিষ্টভাবে একটা সেন্টার করা হয়েছে। এই সেন্টারটাকেই আমরা মার্কিং সেন্টার হিসাবে দেখে নিচ্ছি। তা আমি প্রথম একটা পাইলট ডিল অথবা হাফ ইঞ্চ ডিল অথবা পাইলট ডিল, সেটা আমি ব্যবহার করছি প্রথম আমার এইটা ডিল করার জন্য। মানে ডিলটা হচ্ছে থ্রু আউট হয়ে যাবে, পাস আউট হয়ে যাবে। এখান থেকে ডিল করব, ডিল করার পরে ওদিকে পাস আউট হয়ে যাবে। যেমন প্রথম হচ্ছে হাফ ইঞ্চি অথবা যেটা বলে সেটা হচ্ছে পাইলট ডিল। এই পাইলট ডিলটা আমি ব্যবহার করছি। এবার আমার একটু স্পিডটা বাড়িয়ে দিতে হবে। স্পিডটা আমি একটু বাড়িয়ে নিই, কারণ পাইলট ডিলের সময় সবসময় একটু স্পিডটা বাড়াতে হবে। স্পিডটা আমি একটু বাড়িয়ে নিলাম।
এবার হচ্ছে পাইলট ড্রিল দিয়ে আমি ড্রিলটা করলাম। এই ড্রিলটা করা হচ্ছে থ্রু আউট, একদম বাইরে বেরিয়ে যাবে। এই যে পাইলট ড্রিলটা আমি করলাম, এই ড্রিলটা করার পরে এই ড্রিলটা একদম পাস আউট হয়ে যাবে, কারণ এটার ভিতরে আমার শ্যাপটা যেটা থাকবে সে শ্যাপটা এক্সেন্ট্রিক শ্যাপের যে জায়গাটা থাকবে সেখানে এটা লাগবে। এবং এর উপরে দেখানো হয়েছে যে এর উপরে একটা যখন অ্যাসেম্বলি করা হবে, অ্যাসেম্বলি করার সময় এর উপরে একটা ড্রিল করা হবে। ড্রিল করে এই যে শ্যাপ যেটা থাকবে বা ম্যান্ডেল যেটা থাকবে সেটাকে আমার লক করার জন্য। তো প্রথম আমি এই ড্রিলটা করে নিলাম, 1/2 ইঞ্চি ড্রিল করলাম। আচ্ছা, 1/2 ইঞ্চি ড্রিল করে থ্রু আউট আমি করলাম, থ্রু আউট আমি এটা করে নিলাম। থ্রু আউট করার পরে এবার সেকেন্ড আমার আরেকটা ড্রিল করতে হবে। সেকেন্ড হচ্ছে আমার ড্রিল করতে হবে 7/8, 3/4 আমি ড্রিল করলাম। নেক্সট পরে ওটা তো 1/2 ইঞ্চি করলাম, এটা হচ্ছে 3/4। সেই ড্রিলটা আমি করলাম হচ্ছে এই যে আমার হোলটা আছে, এই হোলটাকে বড় করার জন্য আমি 3/4 ড্রিলটাকে ব্যবহার করলাম। এই 3/4 আমি ড্রিলটাকে ব্যবহার করলাম। এটা ব্যবহার করার পরে মানে সবটাই থ্রু আউট হয়ে যাবে। আমি এখন থ্রু আউট করছি না, তোমাদের প্রসেসটা শুধু দেখাবার জন্য আমি এটুকু শুধু করলাম। এবার যেটা আছে সেটা হচ্ছে আমার হ্যান্ড রিমার। দুরকম রিমার আছে, একটা হচ্ছে মেশিন রিমার, একটা হচ্ছে হ্যান্ড রিমার। তা আমি কি করব, আমার এখানে আমার এই আছে জব ক্যাচার আছে, জব ক্যাচার অথবা লেগ ডগ, সেটা হচ্ছে এই জব ক্যাচার দিয়ে আমি এটাকে বেঁধে নিলাম। এটা হচ্ছে হ্যান্ড রিমার। দুরকম রিমার আছে, একটা মেশিন রিমার আছে, একটা হ্যান্ড রিমার আছে। এই হ্যান্ড রিমারটাকে আমি ক্যাচার দিয়ে বেঁধে নিলাম। ক্যাচার দিয়ে হ্যান্ড রিমারটা বাঁধার পরে আমার যে লেস সেন্টার আছে, আমার যে লেস সেন্টার, এই লেস সেন্টার আমি এখানে ঢুকিয়ে রাখলাম। লেস সেন্টারটা ঢুকিয়ে রাখলাম, হ্যান্ড রিমারটা লাগালাম। এবার কি করলাম, এবার হচ্ছে আমি এখানে নিয়ে চলে গেলাম আমার যে ডিলটা করলাম। কারণ ওখানে যদি স্মুথ না হয় তাহলে হচ্ছে এই রিমারটা দিয়ে স্মুথ করতে হবে, এই ইটা দিয়ে স্মুথ করতে হবে। সেই কাজটা আমি এই হ্যান্ড রিমার দিয়ে করে নিচ্ছি। যে ভিতরে যদি রাফ থাকে সে রাফ অংশটা কেটে যাবে। এবার কি হচ্ছে, এই জায়গাটা আমি ঘুরালাম, এই যে পুলিশ জায়গাটা আছে এটা আমি ঘুরালাম। আর এইটা হচ্ছে হাত দিয়ে তো পারা যাবে না, অনেক প্রেশার লাগবে। এই জন্য এখানে আমি একটা পাইপ, হলো পাইপ, ভিতরে ফাঁকা থাকবে, একটা হলো পাইপ দেখি, এরকম ধরনের একটা হলো পাইপ থাকবে। এই হলো পাইপটা কী করলাম, আমি এর ভিতরে ঢুকালাম। আর এটা আমি এভাবে চাপ দিলাম আর এভাবে ঢুকালাম। ঢুকাবার পরে কী হলো, আমার থ্রু আউট এই রিমারটা যেটা আছে, রিমারটা পুরো একদম পাস আউট হয়ে গেল, ওপারে চলে গেল। মানে আমার এটা টোটাল ডিল হয়ে বাইরে চলে গেল। ঠিক আছে, এই কটা হচ্ছে এখানে ফাংশন। এছাড়া আরও কিছু আছে, সেটা হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটা ফেসিং করা, এই জায়গাটা ফেসিং করা, এবং এই যে জায়গাটা আছে এটা হচ্ছে টার্ন করা। এই জায়গাটা পুরো জায়গাটা আছে, এটাকে আমার টার্নিং করতে হবে। টার্নিং টুল এখানে লাগিয়ে আমি এটাকে টার্নিং করে দিলাম এবং এই যে জায়গাটা আছে এই জায়গার ফেসিং করলাম। আমাদের ড্রয়িং শিটে দেওয়া আছে যে এর মাপ কত আছে, এটা 7/8। হ্যাঁ, এই যে আমাদের ফিনিশিং জব হচ্ছে এইটা, এই ফিনিশিং জব হচ্ছে এইটা। আমি পুরো টার্নিং করলাম এবং এই যে জায়গাটা আছে এইটাও আমি ফেসিং করলাম। এর একটা মাপ আছে 7/8 হচ্ছে এর মাপ, আর এটা হচ্ছে 1 ইঞ্চি এই জায়গাটা। এই যে আমি এইটা ফিনিশ করলাম, যেমন এই যে ফিনিশ করা আছে, আমি যেটা জব দেখাচ্ছিলাম কীভাবে প্রসেসিং করে, সেটা হচ্ছে আমি এইভাবে টার্নিং করতে পারি। আর এই যে গ্রুপটা যেটা দেখাচ্ছি, এই যে গ্রুপ দেখাচ্ছে, এই গ্রুপের ভিতরে আমার যে ভি টুল, এই ভি বেল্ট, এই ভি বেল্টটা আমার এই গ্রুপের ভিতরে ঢুকে যাবে। এই ভি বেল্টটা আমার ঢুকে যাবে আর গ্রুপটা করে গ্রুপের ভিতরে। তা এখানে আমার মোটামুটি যেটা আছে সেটা এখানে জ্বালালাম।
এবং যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই যে প্রসেসটা করলাম, এই প্রসেসটার ভিতরে যে মেজারমেন্ট আছে, যে মাপ আছে, সেই মাপটাকে অলওয়েজ সঠিক রাখতে হবে। মেজারমেন্ট যেটা আছে সেই মেজারমেন্টটা অলওয়েজ পারফেক্ট করতে হবে এবং সঠিকভাবে এটা নজর দিয়ে করতে হবে। কারণ নজর দিয়ে না করলে হবে কি, আমার যদি এই জায়গাটা হোলটা বড় হয়ে যায়, তাহলে আমি যে শ্যাপটা ঢুকাবো সেটা হচ্ছে নড়বড় করবে অথবা খুলে বেরিয়ে আসতে পারে সেই জায়গাটায়। ভিবেলটাও সেরকম, ভিবেলটা যদি তার ঠিক মতো না আমি করি, তাহলে ভিবেলটা যদি ঠিক মতো না করা যায়, তাহলে কী হচ্ছে, ভিবেলটা খুলে বেরিয়ে চলে যাবে। এগুলি আমাদের নজরে রাখতে হবে। আর এর ভিতরে তো অনেক অপারেশন আছে, সেটা হচ্ছে সবটাই আমি বললাম। এবার ড্রিলটা বলছি, ড্রিলটা একটু দেখে। এই হচ্ছে 3 রকম ড্রিল আমরা 3 রকম ব্যবহার করলাম। একটা হচ্ছে 1/2 ইঞ্চি, এটা হচ্ছে 1/2 ইঞ্চি করলাম প্রথম, পাইলট ড্রিল বা 1/2 ইঞ্চি। পরে হচ্ছে 7/8, 7/8 হচ্ছে এটা করলাম, এবং লাস্ট হচ্ছে আমি রিমারটা করলাম। এটুকু মোটামুটি আজকে আমাদের যা জব দেখাবার ছিল, ন্যূনতম যেটুকু দেখাবার ছিল সেটুকু আমরা দেখাবার চেষ্টা করলাম। স্যার যেটা বললেন, প্রথমেই স্যার আমাদের বলে দিলেন কিভাবে কি করবে, সেটা স্যার আপনাদের সমস্ত ড্রয়িং দেখিয়ে দিয়েছে, সব স্যার বলে দিয়েছে। প্র্যাকটিক্যাল যেটুকু আছে সেটুকু আমি আপনাদের সামনে বললাম। নমস্কার। Dear student, this is the next machining operation. This part name is the body. You see the drawing in detail that this body made by the cast iron. Here you have to machine 3-4 operation like this boring as well as the facing and also the drilling from this side. And also before machining that, what we have done, we have hold this job in this fixture. I think you know this is the fixture where we used to hold the job parts, and jig we used to guide the tool. In that case, according to this fixture, we have machined this job in the bottom side. We have to make a slot as well as the drill as per these dimensions. After holding this job, we will do the machining. Now you see the machining operation in details. বন্ধ। এটা ম্যাপ না ড্রয়িং। প্রথমে আমরা এই পাম্প বডিটিকে ফিক্সচারের উপরে এনগেজ করে যে আমাদের লেদ অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসের সঙ্গে আমরা যে মার্কিং করেছি যে এই অ্যাক্সিসকে অ্যালাইন করব। প্রথমে নাট বোল্ট দিয়ে এটাকে ফিক্স করব ফিক্সচারের উপরে। আমরা ফিক্সচারের জবটাকে হোল্ড করে নিয়েছি। এবারে জবের আমরা যে দুদিকের দুটো এই মেইন বোর্ডের জন্য যে সেন্টার আউট করেছি, এই দুটো সেন্টারকে একদিকে লাইফ সেন্টার, একদিকে ডেড সেন্টার, মানে ডেড সেন্টার মিনস এখানে আমাদের কিন্তু একটা রিভলভিং সেন্টার লাগানো রয়েছে। এই দুটো সেন্টারের সঙ্গে এই যে অ্যাক্সিসটা আছে, অ্যাক্সিসটাকে আমরা প্রথমে অ্যালাইন করে নেব। কীভাবে অ্যালাইন করছি দেখো, প্রথমে এই সেন্টারের সঙ্গে এই ডেড লাইফ সেন্টারের সঙ্গে এদিকে যে একটা সেন্টার পাঞ্চিং করেছিলাম মার্কিংয়ের সময়, সেটাকে প্রথমে অ্যালাইন করে নেব। তারপরে এই টেল স্টকটাকে সামনের দিকে এগোবো। এখানে আমাদের একটা সেন্টার আউট আছে, এই দুটো সেন্টারকে এই সেন্টার অ্যাক্সিসের সঙ্গে আমরা অ্যালাইন করছি। দেখো আমাদের অ্যালাইন্ড আছে। যদি অ্যালাইন্ড না থাকে তাহলে কি আছে, আমাদের এই যে ফিক্সচারটাকে এই স্যাডেলের উপরে 4টে নাট বোল্ট দিয়ে ফিক্স করা আছে, এই 4টে নাটকে খুলে এটাকে একটু লুজ করে নিয়ে জাস্ট এটাকে আগে পিছিয়ে বা একটু টিল্ট করে এটাকে আমরা করে নিতে পারি। সেই প্রসেসটা আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আমাদের যেহেতু জবটা সেন্টার হয়ে গেল অ্যাক্সিসের সঙ্গে, এবারে আমাদের প্রথম অপারেশন হচ্ছে ড্রিলিং অপারেশন। তো আমরা বেসিক্যালি দেখি যে ড্রিল আমরা করি হচ্ছে টেল স্টক ব্যারেলের মধ্যে ড্রিলটাকে ফিক্স করে জবটা আমাদের 4 জ ও 3 জ চাক এতে হোল্ড করা থাকে। তারপরে কিন্তু এখানে কিন্তু মানে ব্যাপারটা ঠিক অন্যরকম। আমরা কিন্তু এখানে হেড স্টকে ড্রিলটাকে ফিট করে আমরা ড্রিলিং অপারেশনটা করব। আমাদের এখানে ড্রিলিং ডাইমেনশনটা দেওয়া আছে 1 ইঞ্চ। তো 1 ইঞ্চ ডিরেক্টলি আমরা এখানে চালাতে পারবো না, তো তার জন্য আমাদেরকে একটা পাইলট ড্রিল চালাতে হবে।
তো এটা হচ্ছে গিয়ে 1/2 ইঞ্চি একটা ড্রিল, এটাকে পাইলট ড্রিল হিসেবে আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে গিয়ে টেপার শ্যাঙ্ক টুইস্ট ড্রিল। তো এখানে এই যে টেপারটা, এই MT3 মোডস টেপার আছে, এই টেপারটা এখানে কিন্তু একই সেম ইন্টারনালি আছে। তো এটাকে যদি আমি এখানে ফিট করে জাস্ট একবার প্রেস করি, এটা কিন্তু অটোমেটিক্যালি হোল্ড হয়ে যাচ্ছে এখানে ড্রিলটা। তো এবার আমার মেশিনটাকে ড্রাইভ করাবো। সবসময় যেন মনে রাখতে হবে যে স্মলার ডায়ামিটার ড্রিল কিন্তু সবসময় যেন হায়ার RPM এ করতে হয়, তা নাহলে ড্রিলটা ভেঙে যেতে পারে। আমাদের 1/2 ইঞ্চি ড্রিলটা হয়ে গেল। যেহেতু মোড স্টেপারে ড্রিলটা হেডস্টক স্পিন্ডার, তো এই ড্রিলটাকে আমাকে রিলিজ করার জন্য পেছন থেকে আমাকে স্ট্রাইকিং করতে হবে, তারপর কি ড্রিলটা খুলবে। আস্তে করে এবার আমাদের যে রিকোয়ার্ড ডাইমেনশন 1 ইঞ্চ, সেই 1 ইঞ্চ ড্রিল কিন্তু আমরা এবারে এখানে এনগেজ করছি। আমাদের ড্রিলিং অপারেশন কমপ্লিট। অমিত, মানে আমরা আবার এখানে ডেড সেন্টারটাকে ফিক্স করে দেবো। কেন করছি সেটা দেখাবো। বোরিং। আমরা সচরাচর জেনারেলি লেদে যে কাজ, যে অপারেশনগুলো করি, এটা কিন্তু একটু ডিফারেন্ট। মানে জেনারেলি যে কাজগুলো সেক্ষেত্রে হেডস্টকে জব বাঁধা থাকে, আমাদের এখানে একটা টুল পোস্ট থাকে, টুল পোস্টে টুল হোল্ডার, যাবতীয় যা কিছু ধরো লেটস টেল স্টকে বা ড্রিল বেঁধে আমরা জেনারেল যে কাজগুলো। তো এটা কিন্তু হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে, কারণ এখানে কিন্তু আমাদের টুল হোল্ডার নেই। আমাদের এটাকে যে টুল আমরা ইউজ করব এটাকে বলা হচ্ছে বোরিং বার। তো বোরিং বারটা হচ্ছে গিয়ে, যেহেতু জবটা আমাদের ক্যারেজের উপরে একটা ফিক্সচারের উপরে জবটাকে ফিক্স করা আছে এবং আমরা অ্যাক্সিসটাকে, জবের অ্যাক্সিস, লেদ অ্যাক্সিস টোটালটাকে অ্যালাইন করে নিয়েছি। তো আমরা এখানে যে টুলটা ইউজ করব সেই টুলটার নাম হচ্ছে গিয়ে বোরিং বার। এটা হচ্ছে গিয়ে বোরিং বার। দেখো এখানে দুখানা টুল দুদিকে ফিক্স করা আছে, দুটো টুল দুদিকে ফিক্স করা আছে। এবং এখানে কিভাবে ফিক্স করা আছে, কিভাবে হোল্ড করা আছে টুলটাকে, এখানে ড্রিল করে থ্রেড করে উইথ দ্য হেল্প অফ ট্যাপ এবং এখানে গ্র্যাব স্ক্রু দিয়ে এই টুল দুটোকে কিন্তু ফিক্স করা আছে। এবারে তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে এই দুটো টুল এখানে কিসের জন্য। তার কারণটা হচ্ছে গিয়ে, তোমরা যদি জব ড্রয়িংটা ফলো করলে দেখবে যে এখানে দুখানা বোরিং অপারেশন আছে। একটা হচ্ছে মেইন বোর, এখানে একটা সামনে আছে ফ্রন্ট বোর। তো এইখানে একটা টোটাল একটা ডিস্টেন্স মেনটেন করা আছে এবং এই ডিস্টেন্সটা মেনটেন করেই এই দুটো কিন্তু টুল এখানে অ্যারেঞ্জ করা আছে, যাতে এই যে বোর্ডটা পাস হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সামনের যে বোর্ডটা হবে এটাও যাতে পাস হয়ে যায়। তো এখানে তোমাদের মেইন বোর্ডের যে ডাইমেনশন আছে সেটা হচ্ছে কি 1.5/8 ইঞ্চ।
তো 1/5 আমরা কিন্তু এই টুলটা দিয়ে এই বোরিং বার দিয়ে কিন্তু আমরা ফিনিশ করব না। কেন ফিনিশ করব না? কারণ আমাদের এই যে মেন বোর্ড আছে, মেন বোর্ডে আমাদের একটা পার্ট, মেন বোর্ডে একটা পার্ট কিন্তু আমাদের এখানে অ্যালাইন্ড হবে, যেটার নাম হচ্ছে ক্রস সেট। মেন বোর্ড থেকে ওটা স্লাইড করবে। তো এখানে যদি সারফেস ফিনিশটা খুব ভাইটাল, সারফেস ফিনিশটা যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ক্রসেটটা যেহেতু একটু সফট মেটাল মানে মেড অফ ব্রাশ, তো ক্রসেটটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হতে পারে। তার জন্য সুপার ফিনিশ এবং এক্স্যাক্ট ডাইমেনশনের জন্য আমরা কিন্তু যে আমাদের মানে রিকোয়ার্ড ডাইমেনশন আছে 1/5/8, তার থেকে আমরা 1/64 ইঞ্চ ডায়ামিটার ইন্টারনালি কম রাখবো। কেন কম রাখবো? কারণ 1/64টা আমরা একটা রিমার ইউজ করে সেটাকে কাটিং করবো। ওই রিমারটা এই রিমার দিয়ে আমরা যেখানে আমাদের ক্রসেটটা যেখানে ফিটিং হচ্ছে সেখানে এই রিমারটাকে ইউজ করব। এই রিমারটার নাম হচ্ছে গিয়ে শেল রিমার। এই রিমারটা হচ্ছে শেল রিমার। এবার আমরা দেখাচ্ছি, আমরা দেখবো যে কিভাবে আমরা বোরিং অপারেশনটা চলছে আমাদের। এটা হচ্ছে লেদ ডক বা জব ক্যাচার, কিন্তু এই জব ক্যাচারটাই বললাম যে এই মেশিনটাতে এই সেন্টার লেদে আমাদের যে অপারেশনটা এটা একটু ডিফারেন্ট। তো এই লেদ ডগ বা জব ক্যাচার যেটা বলছি, এটা কিন্তু এখানে লেদ ডগ বা বোরিং বার ক্যাচার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এর নামটা কিন্তু একটু পাল্টে যাচ্ছে। কেন? যেহেতু আমরা এখানে জবের জায়গায় বোরিং বারটাকে সেন্টার টু সেন্টার ওয়ার্ক করার জন্য এখানে আমরা ইউজ করছি। আমরা এই বোরিংটা করব সবসময়ের জন্য ব্যাক গিয়ার সিস্টেমে। দেখো বোরিং হচ্ছে। আমরা প্রথমে 1/8 জায়গা মতন ইন্টারনাল ডায়ামিটারটা কেটে নেব 1/8 লেন্থে। তার কারণটা হচ্ছে গিয়ে এই 1/8 জায়গায় কেটে আমরা এখানে মেজারমেন্ট, যেহেতু প্রথমেই বললাম যে আমার এই মেন বোর্ডটা আমাদের রিমিং করতে হবে, এটা রিমিং এখানে সারফেস ফিনিশ উইথ এক্স্যাক্ট ডাইমেনশন, যেহেতু এখানে একটা পার্ট একটা ফিটিং হবে এর মধ্যে দিয়ে স্লাইড করবে। তো এই 1/8 জায়গায়
একটা কাট দেওয়ার পরে আমরা উইথ দ্য হেল্প অফ ইনসাইড ক্যালিপার আর স্টিল রুল আমরা মেজারমেন্টটা এখানে চেক করে নেব। এখান থেকে আমরা এইভাবে দেখে নেব কতটা আছে, তারপর এটাকে ভি ব্লকটা এখানে ভি ব্লক থাকবে, ভি ব্লকের গায়ে এইভাবে আমরা এইভাবে চেক করে নেবো কতটা। যদি আমাদের আরও কাট দিতে হয় তাহলে আমরা টুলটাকে এখানে যে আমাদের গ্রাফ স্ক্রু আছে, গ্রাফ স্ক্রু দিয়ে একটু লুজ করে নিয়ে জাস্ট একটু স্ট্রাইক করে নিয়ে চেক করে নেবো, চেক করে আবার কাটটা একটু বাড়িয়ে দেবো। এইভাবে আমাদের যতক্ষণ না 1/64 ইঞ্চ মানে মিনস 1/58 পর্যন্ত আসছে ততক্ষণ আমরা এই মানে টুলটাকে সেট করে আমরা কাটটাকে স্টার্ট করে দেবো। আমরা দেখে নিলাম যে এখানে আমাদের রিকোয়ার্ড যেটা দরকার সেটা আমাদের আছে, তো সুতরাং আমরা এখানে কাটটাকে স্টার্ট করে দিলাম। তো এই যে কাটিংটা চলছে আমি প্রথমেই বলেছিলাম যে এখানে একটা টুল আছে, এখানে একটা টুল সেট করা আছে, তো এই টুলটা কিন্তু প্রপার লেন্থ মেনটেন করে করা আছে। কারণটা হচ্ছে এই বোর্ডটা যেতে যেতে কাটটা এই লেন্থে যেতে যেতে যখন পাস হয়ে যাবে অটোমেটিক্যালি এই যে লেন্থটা যেহেতু মেনটেন করা আছে এই টুলটাও এই যে পার্টটা আছে এই পার্টটাকে ফিনিশ করে দেবে, এই পার্টটা অপারেশন বোরিংটা করে দেবে। তো আমরা জাস্ট তোমাদের বোরিং অপারেশনটা কিভাবে পাম্প বডির করতে হয় সেটা দেখালাম, দেখানোর পরে জবটার যে ডিজাইনটা সেটা দেখো ঠিক এরকম আসবে। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে এই বোর্ডটা হয়ে যাওয়ার পরে আমাদের দুটো সাইড বোর্ড আছে, মানে যেখানে তোমাদের রাইট হ্যান্ড সাইড কভার এবং লেফট হ্যান্ড সাইড কভার লাগবে। তো সিমিলারটাতে যেহেতু এটা ফিক্সচার আমাদের তোমরা ফিক্সচারটা খেয়াল করলে দেখবে যে এই ওয়েতে একটা কি বসানো রয়েছে। তো আমাদের এখানে তো এই যে স্লটটা করা আছে এটা তো প্রপার জবের যে অ্যাক্সিস মেনটেন করে করা আছে, এবং এই আমাদের ফিক্সচারের যে হোল সেন্টার মানে যেখানে বোল্ট বা নাট লাগানো রয়েছে সেই হোল সেন্টারটা মেনটেন করে আমাদের জবেও কিন্তু 4টে হোল সেন্টার করা আছে উইথ দ্য হেল্প অফ ড্রিলিং জিগ। তো সুতরাং সেম প্রসিডিওরে জবটাকে আমরা এখন যে অ্যাক্সিস থেকে পারপেন্ডিকুলার করব এবং এই যে সেন্টার মার্কিং করা আছে দেখতে পাচ্ছ এই সেন্টারটাকে আমরা নিউট্রাল করব, সেন্টার করব উইথ দ্য হেল্প অফ দিস অ্যাক্সিস, লেদ অ্যাক্সিস এর রেসপেক্টে করে নিয়ে তারপরে সিমিলার ওয়েতে আমাদের আরেকটা বোরিং বার আছে। অমিত বোরিং বারটা এদিকে 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 এদিক থেকে এই একটা বোরিং বার আছে, এই বোরিং বার দিয়ে আমরা এই যে এখানেও দেখো টুল ফিক্স করার জন্য এখানে স্লট করা রয়েছে, স্কোয়ার স্লট করা আছে যাতে এক্সাক্ট ডাইমেনশনের টুল এখানে ফিক্স করা যায়। তো এটা দিয়ে আমরা এই সাইড বোর্ডটাকে করে নেবো, যার ডাইমেনশন আমাদের আছে রিকোয়ার্ড ডাইমেনশন যেটা আমাদের ড্রয়িং ডাইমেনশন যেটা দেওয়া আছে। এরপর আমরা করব দেখো এই বোরিং অপারেশন হয়ে যাওয়ার পরে আমাদের এই সারফেস এবং এই সারফেস একটা ফেসিং অপারেশনের ব্যাপার থেকে যায়। তো এই জবটা করতে গেলে মোটামুটি 3.5 থেকে 4 ঘন্টা টোটাল কমপ্লিট হতে সময় লাগে। তো এতটা সময় তো তোমাদের জাস্ট প্রসিডিওরগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে যে কী প্রসেসে কীভাবে বা কী টুলস বা কী অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে ইউজ করছি এই জবটাকে কমপ্লিট করার জন্য। তো তোমরা দেখে নিলে যে বোরিংটা কীভাবে হচ্ছে, তোমাদের রিমিং অ্যালাউন্স থেকে রিমিংটা যে করতে হবে, রিমিং যে বারটা আছে যেখানে আমাদের সেল রিমার লাগানো আছে, সেল রিমার সেট করা আছে, সেটাও একই প্রসিডিওরে এই সেন্টার টু সেন্টার উইথ দ্য হেল্প অফ টুল বার ক্যাচার এগুলো ইউজ করে আমরা এটাকে রিমিং যে বারটা আছে এটাকে আমরা এখানে ফিক্স করবো বা সেট করে আমরা রিমিং অপারেশন করবো। তো তোমাদের আরেকটা অপারেশন দেখিয়ে দিই যে কীভাবে আমাদের ফেসিং অপারেশনটা করতে হয়। এখানে দেখো আমি বললাম যে এই যে অপারেশনটা করতে গেলে টোটালি এই মেশিনটাতে একটা স্পেশাল টাইপ অফ অ্যারেঞ্জমেন্ট এখানে সেট করতে হয়েছে। তো এই একটা দেখো টুলস যেটা আমরা যখন ড্রিল করেছিলাম, ড্রিলটাকে যেভাবে ফিক্স করেছিলাম মোড স্টেপারে, তো এখানেও কিন্তু একটা MT3 বা একটা মোড স্টেপার ওই অ্যাজ ওয়েল অ্যাজ এই যে টেপার আছে এই টেপারের ম্যাচে। তো
তো সুতরাং এটা একটা স্পেশাল টাইপ অফ টুলস, জাস্ট এটা দিয়ে আমরা একটা ফেসিং অপারেশন করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু ছোটো যে দিকটা আমাদের 1 ইঞ্চ ড্রিল করা আছে সেদিকটা, আর এদিকটা হচ্ছে যে দিকটা আমাদের ক্রস সেট এবং তার সঙ্গে সিলিন্ডার ব্লকটা আমাদের ফিট হবে সেদিকটা আমরা এই যে স্পেশাল টাইপ অফ টুলস এটাও আমাদের এই হেডস্টকেই ফিক্স করে হেডস্টকে সেট করে আমরা ফেসিং অপারেশনটা করব। হেল্প করি একটু দিয়ে, এবারে টেস্টকটা একটু টেনে এতে স্ট্রাইকিং করো। ওটা দাও। আটকে দাও ওটা। এই টুলটা এখানে ফিক্স করার জন্য আমাদের এই যে ড্রাইভিং পেড রয়েছে, ড্রাইভিং পেডটাকে আমাদের এখান থেকে ডিসএনগেজ করে দিতে হবে। স্টার্ট করে দেখো ফেসিং অপারেশন। এসছে দেখো সেম ওয়েতে আমরা যে এরই একটা মানে বিগ ডাইমেনশন বড় সাইজের একটা তোমাদের স্পেশাল টাইপস অফ টুলস দেখালাম। এটা দিয়ে এই জবটাকে আমি যদি ঘুরিয়ে দিই, যেহেতু এটা আমাদের ফিক্সচারের উপরে জব এবং টোটাল যে এখানে যে কি ওয়ে রয়েছে সেই কি ওয়ের বেসিসে টোটাল জবের অ্যাক্সিস মেনটেন করে স্লটিং করা আছে, থ্রু আউট আপনার তোমাদের হোল সেন্টার মেনটেন করে হোল করা আছে। জবটাকে যদি আমি এদিকে ঘুরিয়েও দিই, জবের অ্যাক্সিসে কিন্তু কোনো ডিফ্লেকশন বা কোনো রকম কোনো সমস্যা আসবে না। জবের কিন্তু সেন্টার অর জবের যে অ্যাক্সিস লেন্থ অ্যাক্সিসের সঙ্গে টোটালটাই কিন্তু এক থাকবে। তো জবটাকে আমরা এইভাবে ঘুরিয়ে দেবো, যেহেতু আমাদের হোল সেন্টার একই আছে উইথ দ্য রেসপেক্ট অফ তোমার ফিক্সচারের। তো আমি যদি ঘুরিয়ে দিই, যেহেতু একই হোল সেন্টার আছে, একই হোল সেন্টারে জবটা কিন্তু এখানে ফিক্স হয়ে যাবে। সিমিলারতে এটাকে একইভাবে এখান থেকে রিলিজ করে এই যে বড় তোমাদের যে স্পেশাল টুলটা দেখালাম এটাকে এখানে ফিক্স করে এই যে সারফেসটাকে ফেসিং করে দেবো। আর এই হচ্ছে তোমাদের এই রেডি জব। দেখে নাও, আরেকবার দেখাচ্ছি তোমাদের। এই যে সাইডবোর্ড যেটা তোমাদের বললাম, যেখানে রাইট হ্যান্ড কভার এবং লেফট হ্যান্ড কভার লাগবে, মানে এখন যে জবটা সেট আছে তার পারপেন্ডিকুলার করে জবটাকে সেট করে, যেটা তোমার বড় একটা বোরিং বার তোমাদের এবং টুল যেখানে সেট করতে হবে যেগুলো দেখালাম, এই দেখো এদিকে। ঠিক আছে, থ্যাংক ইউ। Dear student, our next job for machining operation is cylinder block. This is our raw material and this is a casting product. As you know already, you have seen two job. This is another third job, is a cylinder block, and in this job you are already seen that so many holes are there, and whenever this job will be done for machining, you have to hold this job in this 4-jaw chuck. This is the 4-jaw chuck you have seen. When this operation will be done, the job was aligned according to this hole, and when other holes will be done according to that. And in details of machining operation, now you will see and you just observe it, please. See, this is the drawing for the cylinder block. You see all the dimensions are given here. All dimensions, or you just concentrate on this dimension as well as the machining. And as per this dimension, you have to manufacture the cylinder block. Please go through the drawing also. আচ্ছা, আমরা আজকে সিলিন্ডার ব্লকটা করছি এখন। তো সিলিন্ডার ব্লক করার আগে আমাকে কি করতে হবে, জবটাকে আগে
এই ফোর্জ চাকে তার যে বোর্ডটা হবে, যেদিকের বোর্ড, এখানে সিলিন্ডার ব্লকে আমাদের টোটাল 1 2 3 4 5টা বোর্ড আছে। তা আমরা মেইন বোর্ডটাকে করব। মেইন বোর্ড বলতে আমাদের এই দেখুন যে এখানে র মেটেরিয়াল আছে, তার এখানে একটা মেইন বোর্ড আছে। তো এই বোরিংটা আমরা ফিনিশিং করব বাই মেশিনিং দ্বারা আমরা ফিনিশ করব, কারণ এখানে কাস্ট আয়রনে অনেক মেটাল লেগে রয়েছে, তাছাড়া আমাদের যে ডাইমেনশন সেই ডাইমেনশনটাও এখানে পুরো নেই। সেটা করতে গেলে আমাকে মেশিনিং করতে হবে। তো মেশিনে আমরা প্রথমে এই জবটাকে হোল্ড করেছি, হোল্ড করে এখানে যে মার্কিং করা হয়েছিল সেই মার্কিং অনুযায়ী আমরা জবটাকে সেন্টার করেছি। এবং এই বোর্ডটা করার জন্য আমরা এখানে টুল পোস্টে একটা বোরিং টুল ফিক্স করেছি। এইবার বোরিং টুলটাকে কি করব, এর আগেও বলা হয়েছে যে যখনই কোনো মেটাল কাটা হবে তাহলে সেই মেটালের জন্য টুলটাকে আমরা সেন্টার হাইটে, জবের সেন্টার হাইট মানে আমার মেশিনের যে সেন্টার হাইট, সে সেন্টার হাইটে আমাকে ফিক্স করতে হবে। কিন্তু যেহেতু এখানে আমরা বোরিং অপারেশন করছি এবং বোরিং টুলটা অনেকটা হ্যাঙ্গিং পজিশনে আছে, তাই সেন্টার হাইটের থেকে স্লাইট উপরে রাখা হয়েছে। এবার মেশিন চালাচ্ছি, চালিয়ে আমরা জবটা শুরু করছি। তো এইভাবে আমরা বোরিংটা স্টার্ট করলাম এবং আমরা কি করব, এটাকে যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা একটা ইনসাইড ক্যালিপার নিয়েছি। ঠিক আছে, ইনসাইড ক্যালিপার দিয়ে আমরা বোর্ডটাকে মেজারমেন্ট করব। ড্রয়িংয়ে আছে 1.750 ইঞ্চ। তো সেই অনুযায়ী আমরা স্টিল রুলে চেক করে নিলাম যে আমাদের রিকোয়ার্ড যে ডাইমেনশন সেই ডাইমেনশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমরা এই বোর্ডটাকে ফিনিশ করতে হবে, কারণ মেশিনিং অপারেশনে যে অ্যালাউন্স থাকে তাতে ফিনিশিং পর্যন্ত থাকে না। ফিনিশিং করতে গেলে একটা টোটাল অপারেশনকে যদি আমরা ফিনিশ করতে চাই বোরিং অপারেশনকে, তাহলে পরে আমাদেরকে রিমার দিয়ে সেটা একটা রিমিং অপারেশন করতে হয়, যাতে গিয়ে এই যে লাইনার আছে এই লাইনারটা আমার এই বোর্ডের মধ্যে গিয়ে ফিক্স হবে এবং সেখানে যদি ডাইমেনশন ম্যাচ না করে এবং যদি ফিনিশ না হয় তাহলে এই লাইনারটা ওখানে সেট হবে না। সেই কারণে আমরা কি করব, এখন একটা রিমিং অপারেশন করব। তো রিমিং অপারেশন করতে অনেকটা সময় লাগে। এটা হচ্ছে সেই রিমার। এই রিমারটা দিয়ে আমরা এখানে রিমিং অপারেশনটা করব। একটু পেছনে টানতে, আর একটু, ব্যাস। রিমারটা আমরা সেট করলাম। এবার টুল পোস্টটাকে আমরা কি করব, টাইট দিয়ে দেব। টুল পোস্ট আমার টাইট হয়ে গেছে। এবার আমরা কি করব, আস্তে আস্তে রিমারটাকে
ম্যানুয়ালি ক্লকওয়াইজ ডিরেকশনে আমরা এটাকে ঘোরাবো এইভাবে। আমি তো ওখানে যা, এবং এক্ষেত্রে কিন্তু আরেকজন সাপোর্টিং উল্টো হচ্ছে ক্লকওয়াইজ। আস্তে ঘোরাতে হবে, জাস্ট দেখাবি, হ্যাঁ দাঁড়া, আগে ঘোরাবি না। তো এবার কি করব, আমরা ম্যানুয়ালি এই রিমারটাকে ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাবো, এবং ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরালে পরে কি হবে, রিমারটা এখানে রিমিংটা কমপ্লিট করবে। এবং রিমারটা যদি আমি শুধু ঘোরাই তাহলে ও ফরওয়ার্ড ডিরেকশন মানে ওর ফিট পাবে না। তাই রিমারটাকে ফিট দেওয়ার জন্য কি করব, টেল স্টক হুইল যে আছে সেই টেল স্টক হুইল দিয়ে আমি রিমারটাকে ফিট দেব। ফিট দিলে কি হবে, রিমারটা অ্যাডভান্স হবে এবং এখানে ম্যানুয়ালি যখন ঘোরাবো তখন আমার মেশিনিংটা কমপ্লিট হবে। তো এইভাবে আমরা কি করব, এই রিমারটা পুরোটা কমপ্লিট করব থ্রু আউট, মানে আমার যে রিমিংটা কমপ্লিট হবে সেটা পুরো থ্রু আউট হবে। কারণ এই যে সিলিন্ডারের মেন বোর, এই মেন বোর্ডটা কিন্তু পুরোটা থ্রু পাস করে যাবে, ঠিক আছে। তা আমি এটা পুরোটা করছি না, পুরোটা করতে অনেকটা সময় লাগবে, সেই কারণে আমি এটাকে এখানেই স্টপ করছি, জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য এটাকে আমরা করলাম। আচ্ছা, এবার আমরা কি করব, বক্স স্প্যানার বড়টা, এবার আমরা কি করব, এর ফেসিং অপারেশনটা করব। যখন আমরা পাম্প আমরা খুলেছিলাম তখন দেখিয়েছিলাম যে এখানে আমরা কি করি, একটা স্টাফিং বক্স লাগাই এবং সেই স্টাফিং বক্সটা যাতে ফিক্স হয়, এখানে কিছুটা রাফ মেটাল আছে, তো সেই রাফ মেটালটা আমাকে রিমুভ করতে হবে, ওখানে স্মুথ করতে হবে এবং একটা গ্রুভ করতে হবে যাতে কিনা আমাদের ওখানে গ্যাসকেটটা লাগে, যেটা আমাদের পাম্প অ্যাসেম্বল করার সময় দেখানো হয়েছিল। তো আমরা এবার কি করব, এই ফেসিং অপারেশনটা করব। তো এইভাবে আমরা কি করব, কন্টিনিউ একটা কাট দিয়ে এইভাবে আমরা এখান থেকে টুল এখানে সেট করব, ডেপথ অফ কাট দেবো, এটা দিয়ে ডেপথ অফ কাট দেবো, আর আমরা ক্রস লাইটটা দিয়ে কি করব, ফিট দেবো। ফিট দেওয়ার পরে এখানে ফেসিংটা কমপ্লিট হয়ে যাবে এবং ফেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট এখানে একটা চ্যাম্পার মতন একটা গ্রুপ মতন করে দেবো, সেই গ্রুপটার মধ্যে আমাদের ওই গ্যাসকেটটা ওখানে ফিট হবে। তো এইভাবে আমরা মেন বোর্ডটাকে কমপ্লিট করলাম। এবার কি করব, আমার যদি টপ বোর্ডটা করতে হয় তাহলে আমার জবটাকে পুরো খুলতে হবে, খুলে আবার ওই বোর্ডটাকে এইদিকে মেশিনের
ফ্রন্ট পজিশানে লাগিয়ে এবং সেটাকে সেন্টারিং করে আবার ওখানে সিমিলারলি একইভাবে বোরিং করতে হবে। তো এইভাবে আমরা কি করব, এখানে যে 5টা বোর্ড আছে সেই বোর্ডগুলো কমপ্লিট করব। তাহলে আমাদের সিলিন্ডার ব্লক অপারেশনটা মানে মেশিনিং অপারেশনটা, পার্ট অফ মেশিনিং অপারেশনটা এখানে শেষ হয়ে যাবে। এইবার আমরা দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফিনিশ জবটা কীরকম হবে। এইটা হবে সেই ফিনিশ জব। আমরা যদি ফেসিংটা করি, ফেসিং করার পরে ঠিক এই রকম মেশিনিং হবে। এখানে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ মতন করা আছে। সিমিলারলি এখানে ফেসেও টপে দুটো বোর্ড আছে, কিভাবে করা হয়েছে এবং সাইডের বোর্ডগুলো কিভাবে করা হয়েছে এটা এখানে দেখানো হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে ভেতরে একটা লাইনার পরানো আছে। এই যে লাইনারটা, এই লাইনারটা এখানে ফিক্স হবে গিয়ে। ঠিক আছে, এই পর্যন্তই। At least you have seen 3 critical parts machining operation, and in that way we will just continuously we have to complete whole operations, whole machining operation for all other parts, and in these remaining machining operation parts as well as the assembly we will continue in our next semester. Thank you.